বন্ধুরা কেমন আছেন সবাই? আবারও নতুন একটা গল্প নিয়ে চলে আসলাম। আজ শোনাবো আমি কিভাবে আমার কাজের ছেলের সাথে খেললাম সেই ঘটনা। আমি রূপা, বিবাহিতা। আমার বর জয় আর ছেলে অপূর্বকে নিয়ে আমার সোনার সংসার। জয় একটা সরকারি ফার্মে উচ্চ পদে চাকরি করে। জয় এর গঠন খুবই সুন্দর, তাকে দেখলেই যে কোনো মেয়ে তার উপর পুরো ফিদা হয়ে যাবে। আর ও খুব ভালো খেলতে পারে এবং প্রতিবারই অন্তত ৩-০ থেকে ৪-০ মিনিট আমরা খেলি, তাই জয়কে আমার ভীষণ ভালো লাগে। আমিও দেখতে আকর্ষণীয়, এখনো যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে। কলেজ জীবনে আমার যেমন গঠন ছিল আজও ঠিক তাই আছে। এই কয়েক বছরে আমি বিয়ে করেছি, মা হয়েছি, তবুও আমার কোনো কমতি হয়নি। আমাদের ৩ জনের ভালোই চলতে থাকা এই সুখের সংসারে হঠাৎ একদিন একটা ঝড় উঠল। না না, আমাদের দুজনের মধ্যে কেউ কোনো ঝগড়া বা মনোমালিন্য হয়নি। আসলে ঝড়টা এসেছিল কোনো এক প্রত্যন্ত গ্রামে জয়ের বদলি হয়ে যাবার ফলে। প্রথমে আমি ব্যাপারটা শুনে ভয়ে কেঁপে উঠেছিলাম এবং আমার ছেলেকে নিয়ে তার সাথে গ্রামে গিয়ে থাকতে চেয়েছিলাম। কিন্তু এই প্রত্যন্ত গ্রামের পরিবেশে সন্তান নিয়ে থাকা মোটেই সম্ভব ছিল না। তাই চাকরি বাঁচানোর জন্য জয়কে সেখানে চলে যেতে হয়েছিল। আমি বুঝতেই পারছিলাম না আমি একা থাকবই বা কিভাবে। তাই জয় হেসে ইয়ার্কি করে বলল, তুমি এত চিন্তা করো না, আমি তোমার জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা করেই ফেলব। আর নিজের জন্যই গ্রামে কোনো বিকল্প বউ খুঁজে বের করব যে আমার চাহিদা মিটিয়ে দিতে পারবে। কথাটা ওই সময় হাসির ছলে বলে থাকলেও জয় আমার জন্য বাস্তবে নতুন এক বিকল্প ব্যবস্থা করেছিল, আমি ভাবতেও পারিনি। একদিন জয় অফিস থেকে ফিরে আমায় বলল, রূপা, আমি কাজের সুবাদে বদলি হয়ে গেলে বাড়িতে তোমার আর অপূর্বর একলা থাকা মোটেই সুরক্ষিত হবে না। তাছাড়া একলা থাকলে তুমি রাত বিরাতে কোনো প্রয়োজন পড়লে কারো সাহায্য পাবে না। তাই আমি ভাবছি আমাদের বাড়িতে একটা গেস্ট রাখব, যাতে সে সুবিধা অসুবিধায় আমার অনুপস্থিতিতে তোমার পাশে দাঁড়াতে পারে। আজই আমার এখানের অফিসের নতুন এক পিয়ন জয়েন করেছে। ছেলের এইমাত্র ২ বছর বয়স। খুবই মেধাবী, উচ্চাকাঙ্ক্ষী এবং এখনও অবিবাহিত। সে থাকার জন্য বাসস্থান খুঁজছে। আমি ভাবছি তাকেই আমার বাড়িতে পেইং গেস্ট রাখব। ছেলেটির বয়স হিসেবে আমাদের দুজনের একটু ছোট হবে, তাই সে পেইং গেস্ট থেকে আমার অনুপস্থিতিতে তোমার ভাই হিসেবেও যে কোন দরকারে তোমার পাশে থাকতে পারবে। আমাদের বাড়ির সামনের দিকের ঘরটা ছেলেটির থাকবার ব্যবস্থা করব। খাওয়া দাওয়ার সময় সে সামনের দরজা দিয়ে বেরিয়ে আমাদের জানিয়ে জায়গায় চলে আসবে। কারণ আমাদের প্রাইভেসির জন্য বাইরের ঘর এবং আমাদের শুবার ঘরের মাঝের দরজাটা বন্ধ রাখব। আমি জয়ের প্রস্তাব মেনে নিয়েছিলাম, কিন্তু তখনও আমি স্বপ্নেও ভাবিনি আমি ওই ভাইটি একদিন আমার ইচ্ছা অনুমতিতে আমার সকল চাহিদা মিটিয়ে দেবে। সে কথা পরে বলছি। পরের দিন সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় সে ছেলেটিকে সাথে নিয়ে আসলো। লক্ষ্য করলাম কি সুদর্শন চেহারা ছেলেটার, তেমনি সুন্দর তার গঠন। ঠিক যেন সাক্ষাৎ কোনো হিন্দি সিনেমার নায়ক। ছেলেটাকে প্রথম দেখাতেই যেন আমার মনের ভেতর জায়গা বানিয়ে নিল। আমি মনে মনে ভাবলাম, অনুপস্থিতিতে যদি এই ছেলেটা আমার সাথে খেলে তাহলে কি মজাই না হবে। হঠাৎ এই ছেলেটার ডাকে আমার যেন স্বপ্ন ভাঙল। ছেলেটা অত্যন্ত মৃদু গলায় মুখের শুভেচ্ছা বিনিময় করে বলল, ভাবিজান, আমি সালমান খান। গতকালই এই অফিসের কাজে ঢুকেছি। জয় স্যার নিজের বাড়িতে আমায় আশ্রয় দিয়েছেন, তার জন্য আমি আপনাদের দুজনের কাছে ভীষণ কৃতজ্ঞ। আমার জন্য আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমি সব সময় খেয়াল রাখব। স্যার তো বাইরে চলে যাচ্ছেন, তাই ওনার অনুপস্থিতিতে আপনার যা কিছু প্রয়োজন হয় আপনি আমায় আদেশ করবেন, আমি সন্তর্পণে সেটা করার চেষ্টা করব। ছেলেটার কথা শুনে আমার শিরশির করে উঠলাম। আর এই ছেলেটা তো তাহলে মুসলিম। আমি আমার এক মুসলিম বান্ধবীর কাছে শুনেছিলাম মুসলিম ছেলেরা অন্যদের তুলনায় বেশ শক্তিশালী হয় আর খুব ভালো খেলতে পারে। ছি, আমি কি ভাবছি, আমার নিজের উপর নিজেরই লজ্জা হলো। সালমান আমাদের উষ্ণ আপ্যায়নে বিগলিত হয়ে বলল, নতুন জায়গায় ভাইজান আর ভাবিজানকে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। সালমান ছেলেটি খুবই সৌম্য এবং অতি ভদ্র। সে ঘরে ঢুকে কিছুক্ষণের মধ্যেই নিজের সব জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে পোশাক পাল্টে নিয়ে ডাইনিং টেবিলে এসে বলল, ভাবিজান, চা দাও। তখন তার পরনে ছিল পাজামা এবং হাতাকাটা পাতলা পাঞ্জাবি, তা দেখে আমার ভীষণ লোভ লাগছিল। সালমান সাথে সাথেই আমার ছেলের সাথে ভাব জমিয়ে ফেলল। সালমানকে খেলতে দেখে জয় আমায় বলল, রূপা, সালমান ছেলেটা অতি ভদ্র এবং নিঝুম। প্রথম আলাপেই আমার ওকে খুব ভালো লেগেছে, সেজন্যই আমি তাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম।
ছেলেটি আমাদের পেইং গেস্ট হলেও আমার অনুপস্থিতিতে বাড়ির সদস্যদের মতোই সব সময় তোমার পাশে থাকতে পারবে। রাত্রে ভোজনের পর সালমান আমাদের দুজনকে শুভরাত্রি জানিয়ে নিজের ঘরে চলে গেল। আমি এবং জয় দুজনে মাঠে নেমে পড়লাম। আমি আলতো করে বললাম, তুমি বাইরে চলে গেলে আমার কি হবে বলতো? জয় হালকা করে টিপে ইয়ার্কি করে বলল, রূপা ডার্লিং, এজন্যই তো আমি বাছাই করে সালমানকে আমাদের বাড়িতে পেইং গেস্ট রাখলাম। সে তো বলেই দিয়েছে সে সব প্রয়োজনে তোমার পাশে থাকবে, অতএব সেই তোমার প্রয়োজনটাও ভালোভাবে মিটিয়ে দেবে। সালমান একদম উঠতি বয়সের নবযুবক, তাছাড়া সালমান এখনও অবিবাহিত, তাই তার প্রচুর শক্তি জমে আছে। যদিও জয় একদম আমার মনের কথাটাই বলেছিল, তাই সালমানের সাথে খেলার ইচ্ছাটা আমার মনে মনে আবার চাগার দিয়ে উঠল। তা সত্ত্বেও আমি সতী সাবিত্রী সেজে নকল রাগ দেখিয়ে জয়কে বললাম, কি আজেবাজে কথা বলছো তুমি? তোমার অনুপস্থিতিতে আমি সালমানের সাথে খেলব না, সেটা কখনোই হবে না। সালমান শুধু আমার বন্ধুর মতোই থাকবে। জয় আবার ইয়ার্কি করে বলল, না ডার্লিং, পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। কোনোদিন তোমার এতটাই প্রয়োজন হতে পারে, তখন তুমি সালমানের সাথে খেলতে দ্বিধা করবে না, সেটার জন্য আমার দিক থেকে কখনো কোনো আপত্তি আসবে না। তুমি আমার অনুপস্থিতি রাতগুলো ভালোভাবে উপভোগ করতে পারবে এবং তার জন্য আমি তোমার নিয়মিত উৎসাহিত করব। শুধু তোমায় একটাই অনুরোধ, সালমানের সাথে কাজ করার সময় যেন অঘটন না ঘটে। জয় একদম খাঁটি কথাই বলেছিল, তাও আমি রাগ দেখাতে বাধ্য হয়েছিলাম। আমি নকল রাগ দেখিয়ে বললাম, ঠিক আছে যাও, আমি আর তোমাকে দেব না। আমি এখনই সালমানের ঘরে ঢুকে লাগাতে অনুরোধ করছি। জয় মুচকি হেসে বলল, আরে ডার্লিং, তুমি এত রাগ করছো কেন? আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম। তুমি সালমানের সাথে জড়িয়ে পড়লে আমি তো নতুন জায়গায় নিশ্চিন্ত হয়ে অন্য কারো সাথে খেলাধুলা করার অনুমতি পেয়ে যাব। ভেবে দেখো, আবার সেই পার্সোনাল সেক্রেটারিটাও হতে পারে। শুনেছি আমি যে জায়গায় যাচ্ছি সে অফিসে আমার পার্সোনাল সেক্রেটারি লম্বা, ফর্সা, স্লিম, অতি আধুনিক ও অতি সুন্দরী। তাকে যদি রাজি করিয়ে তুলতে পারি তাহলে তো সোনায় সোহাগা। আমি আর কথা না বাড়িয়ে সালমানের কথা ভাবতে লাগলাম। সেদিন আমরা দুজনেই বেশিক্ষণ খেলতে পারিনি। দু-একদিনের মধ্যে সালমান আমাদের সাথে ভীষণভাবে মিশে গেল। খুব শীঘ্রই জয়ের স্থানীয় অফিস ছেড়ে নতুন জায়গায় কার্যভার নেওয়ার সময় চলে এলো এবং একদিন সে আমাকে আর অপূর্বকে ছেড়ে গ্রামে চলে যেতে বাধ্য হল। কয়েকদিন আমার খুব মন খারাপ লাগছিল, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে আমি জয়ের অনুপস্থিতির সাথে অভ্যস্ত হয়ে উঠতে লাগলাম। আমার স্বামী জয় চলে যাবার পর সালমান আর আমার মধ্যে বন্ধুত্ব আর ভরসা আরও বেশি বেড়ে গেল, কিন্তু প্রতিরাত আমার বুক চিনচিন করে উঠত। স্বামী জয়ের সাথে এতদিনের স্মৃতিগুলো ওই সময় যেন আরও বেশি করে মনে পড়তে লাগল। সেই দিন সন্ধ্যা থেকেই ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলছিল। বৃষ্টির টুপটাপ শব্দ পরিবেশটাকে যেন অনেক বেশি রোমান্টিক করে তুলছিল। সালমান আমায় বলল, ভাবিজান, তুমি কেমন যেন মনমরা হয়ে আছো। ভাইজান জানতে পারলে কিন্তু আমার উপর ভীষণ রাগ করবে। শোনো, আজ রান্নার ছুটি, আজ আমরা তিনজনে একটা সিনেমা দেখব, তারপর একটা ভালো রেস্টুরেন্টে ডিনার করব। আজ কিন্তু সব খরচ আমার, তুমি কোথাও কোনো টাকা দেবে না। আমারও এই পরিবেশে বাড়িতে থাকতে আর যেন ভালো লাগছিল না, তাই আমি সালমানের প্রস্তাবে রাজি হয়ে ছেলেকে তৈরি করে নিজের পোশাক পাল্টে নিয়ে বেরোনোর জন্য তৈরি হয়ে গেলাম। সেদিন আমার পরনে ছিল জিন্সের প্যান্ট এবং টি-শার্ট, যেটা সাধারণত আমি আমার স্বামী জয়ের সাথে বেড়াতে যাবার সময় পরতাম। আমার ফিগার সুন্দর হওয়ার কারণে পাশ্চাত্য পোশাকে আমায় বেশি মানায়। সালমান আমার দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে বলল, ওয়াও, কি ড্রেস দিয়েছ গো ভাবিজান, তোমায় তো একদম 20 বছরের নবযুবতী মনে হচ্ছে। তোমায় দেখে মনেই হচ্ছে না অপূর্ব তোমারই ছেলে। আমি লজ্জা পেয়ে বললাম, আচ্ছা ভাবিজানের রূপের অনেক গুণগান করেছ, এবার বাড়ি থেকে বের হতো, না হলে সিনেমা আরম্ভ হয়ে যাবে। আমরা তিনজনে মিলে একটা ট্যাক্সি ক্যাব ভাড়া করে সিনেমা হলে পৌঁছালাম। তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। সিনেমা হলে আমি এবং সালমান পাশাপাশি বসলাম এবং আমার অন্য পাশে আমার ছেলে অপূর্ব বসেছিল। সালমান ভদ্র ছেলে, তাই অন্ধকারে এমন পোশাকে সুন্দরীকে পেয়েও হাত দেবার কোনো চেষ্টা করেনি, শুধু চেয়ারের তলাতে আমার হাতের সাথে সালমানের হাত স্পর্শ করতে থাকল। আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল সালমানের হাতটা ধরি, কিন্তু আমি ওই সময় সালমানকে প্রলুব্ধ করার ঠিক সাহস পেলাম না।
সিনেমার শেষে আমরা তিনজনে একটা দামি রেস্টুরেন্টে ডিনার করলাম। সালমান আমার প্লেটে এতটাই খাবার তুলে দিয়েছিল যে আমি শেষ করতেই পারছিলাম না। আমার অবস্থা দেখে সালমান বলল, ভাবিজান, একদম জোর করে খাবে না, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সমস্ত অবশিষ্ট খাবার খেয়ে নিচ্ছি। আমি সাথে সাথেই বাধা দিয়ে বললাম, না না সালমান, সেটা হয় না, তুমি কেন আমার এত খাবার খাবে? প্রত্যুত্তরে সালমান মুচকি হেসে বলল, কেন ভাবিজান, দেওর কি তার ভাবির খাবার খেতে পারে না? আমি নিশ্চয়ই আমার সুন্দরী ভাবিজানের প্রসাদ খাব। এই বলে সালমান জোর করে তুলে খেয়ে নীল। সালমান আমার উদ্দেশ্য দুটো বিশেষ শব্দ ব্যবহার করেছিল, আদুরে আর সুন্দরী। এই দুটো শব্দ তার মুখ থেকে কি অজান্তেই বের হয়েছিল, নাকি সে কোনো ইঙ্গিত দিয়েছিল? সালমানের এই সম্বোধন দুটি আমার মনটাকে আবার ছটফট করে তুলল। ডিনারের শেষে ক্যাব ভাড়া করে আমরা তিনজনে বাড়ি ফিরে এলাম এবং নিজেদের ঘরে ঢুকে গেলাম। তখনও বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, তার ফলে কেমন যেন একটা খেলাধুলার পরিবেশ সৃষ্টি হয়ে গেছিল। আমার পাশেই ছেলে অপূর্ব ক্লান্ত হয়ে গভীর ঘুম দিচ্ছিল, অথচ আমার চোখে ঘুম চলে গেছিল এবং মনের মধ্যে দুটো স্বপ্ন, আদুরি আর সুন্দরী, বারবার নাড়া দিয়েছিল। আগুন যেন উত্তরোত্তর বেড়েই চলেছিল। তাই আমি আমার আর সালমানের ঘরের মাঝে বন্ধ দরজাটার দিকে তাকালাম। এই দরজার ওপারেই সালমান আছে। তখন আমার পরনে ছিল একটা পাতলা গাউন, যাতে আমাকে ভালোই দেখা যাচ্ছিল। ওই অবস্থাতেই আমি মাঝের দরজার কাছে গিয়ে সন্তর্পণে ছিটকিনিটা নামিয়ে কপাট দুটো খুললাম। সালমানের ঘরের ভেতরের দৃশ্য দেখে আমার চোখ কপালে উঠে গেল। সালমানের ল্যাপটপটা চলছিল, ল্যাপটপের স্ক্রিনে আমার ফেসবুকের প্রোফাইল ছবিটা ভাসছিল, আর সালমান সেই দিকে তাকিয়ে হাতের কাজ সারছিল। তার মানে সালমান মনে মনে আমাকে কল্পনা করছে, অথচ তার ঠিক পেছনে দাঁড়ানোর ফলে সালমান আমার উপস্থিতি ঘুণাক্ষরেও টের পায়নি। উফ, এটা তো সাধারণ মেশিন নয়, সেই বিশাল একটা মেশিন। না, আমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারিনি। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আমি সালমানকে সজোরে জড়িয়ে ধরে বললাম, সালমান, তুমি একবারও মুখ ফুটে মনের কথাটা আমায় বলতে পারলে না কেন গো? সালমান আমার সহসা আক্রমণে পুরা ভেবাচেকা খেয়ে ভীষণ ভয় পেয়ে সাথে সাথেই আমতা আমতা করে বলল, না না ভাবিজান, তুমি কিছু মনে করো না। আর ভাইজান, কেউ যেন এই বিষয়ে কিছু বলো না প্লিজ, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও এমন করব না। আমি মুচকি হাসি দিয়ে বললাম, শোনো, প্রথমত এই সময় আমি তোমার মুখ থেকে ভাবিজান শুনতে চাই না, আমার নাম উর্বশী শুনতে চাই। দ্বিতীয়ত, তুমি কেন আর এমন করবে না? এটাই তো স্বাভাবিক। তৃতীয়ত, আজ তো আমি সিনেমা হলে তোমার পাশেই বসেছিলাম, তুমি অন্ধকারে থাকা সত্ত্বেও আমার কানে কানে তোমার মনের ইচ্ছাটা বললে না কেন? তুমি যদি আমায় এতটুকুও জানাতে, আমি তখনই তোমার হাতে সবকিছু তুলে দিতাম। কিন্তু কেন আর কিসের ভয়ে তুমি আমার দিকে একটাও পা এগোতে পারলে না? আমি বললাম, সালমান, তুমি যেটা ছেলে হয়েও বলতে পারলে না, আমি মেয়ে হয়ে বলছি, তোমাকে আমার চাই। তুমি কি এটা আমাকে দিবে? আমি তোমার জীবনে আনন্দ ভরিয়ে দিব। বল সালমান, তুমি কি রাজি আছো? আমার হাতের ছোঁয়া পেয়ে সালমানের খেলোয়াড় আবার গর্জে উঠল। তাও সালমান আমায় বলল, না না ভাবিজান, সরি, মানে উর্বশী, এটা ঠিক হবে না, ভাইজান জানতে পারলে আমাকে শেষ করে দেবে। আমি বিদ্রূপ করে বললাম, ভাইজান মানে জয়, সে তো এখন 200 কিলোমিটার দূরে আছে, সে 1 মাসের আগে আসতে ও পারবে না, আর আমি এতটা বোকা নই যে তাকে ফোন করে তোমার আমার সম্পর্কের কথা জানাবো। আমার কথা শুনে সালমানের ভয় কমে গিয়ে মুখে হাসি ফুটল এবং মনের ভিতর বাসনার আগুন জ্বলে উঠল। সে আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল। সালমান বলল, উর্বশী, তুমি যখন সন্ধ্যায় জিন্সের প্যান্ট এবং টি-শার্ট পরে বেরিয়েছিলে, তখনই তোমাকে দেখে আমার তখনই আগ্রহ জন্ম নিয়েছিল। সিনেমা চলাকালীন তোমার গায়ে হাত দিতে আমার বারবার ইচ্ছে করছিল, কিন্তু আমি সাহস করতে পারিনি, এমনকি তোমার কানে কানে প্রেম নিবেদন করতে পারিনি। তোমায় দেখে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। কি অসাধারণ সুন্দরী গো তুমি! আমি জীবনে কোনো মেয়েকে এত সুন্দর হতে দেখিনি। সত্যি বলছি উর্বশী ভাবিজান, তোমায় পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি ইয়ার্কি করে বললাম, সে কি গো, কি বলছো তুমি? তোমার মতো সুদর্শন ছেলের সামনে যে কোনো মেয়ে খেলতে চাইবে? তুমি বলছো তোমার এ বিষয়ে কোনো অভিজ্ঞতা হয়নি, সেটা কি করে হয়? সালমান আমায় হালকা টিপে দিয়ে মুচকি হেসে বলল, ভাবিজান, আমি কলেজ জীবনে একটি অন্য সম্প্রদায়ের মেয়ের সাথে প্রেম করেছিলাম এবং আমাদের ব্যাপারটা অনেকটাই গড়িয়েছিল। মেয়েটি আমার সাথে হোটেলের ঘরেও গিয়েছিল, কিন্তু সেখানে সে প্রথমবার দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছিল। তখন আমার তার মুখে চোখে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরাতে হয়েছিল। জ্ঞান ফেরার পর মেয়েটি বলেছিল এই চাপ সে নিতে পারবে না। সরি ভাবিজান, না মানে উর্বশী, আমি তোমার সামনে ভুল করে বলে ফেলেছি, তুমি যেন কিছু মনে করো না। সালমান আমার অনুমতি ছাড়া কিছুই করবে না। সত্যি সালমানের ভদ্রতার
কোনো তুলনা হয় না। ছেলেটি আজ অবধি আমার সাথে কোনো জোরাজুরি করেনি, এমনকি সিনেমা হলে সুযোগ পেয়েও চেষ্টা করেনি। আজকে এত কিছু হওয়ার পরেও সে খুবই বিনম্রভাবে আমাকে জিজ্ঞেস করল, উর্বশী, আমি কি ডাবগুলো খেতে পারি? আমি বিগলিত হয়ে নিজেই বললাম, খাও সালমান, খাও। আমি তোমাকে আনন্দ দিতে পারলে আমি ধন্য হয়ে যাব। ও এবার খাওয়া শুরু করল। কিছুক্ষণ পর সালমান খেলা শুরু করল। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু নিজেকে সামলে নিলাম। সালমানের এটাই প্রথম অভিজ্ঞতা ছিল, তাই 15 মিনিটের মধ্যে সে খেলা শেষ করল। তাতেই আমার অবস্থা খারাপ। সালমান বাইরের দিকে তাকিয়ে বলল, উর্বশী, বৃষ্টির জল বেড়েই চলেছে, এত বৃষ্টি হলে তো প্লাবন হয়ে যাবে। আমি সালমানের থুতুনি নাড়িয়ে দিয়ে মুচকি হেসে মাদকীয় সুরে বললাম, আরে ডার্লিং, প্লাবন তো এসেই গেছে, তবে বাইরে নয়, ভেতরে। এভাবে একসময় আমরাও ঘুমিয়ে পড়লাম। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো।